হিমালয়ের পাদদেশে সবুজের রাজ্য প্রাণবন্ত ডুয়ার্স, যেখানে বাতাসের গন্ধেও থাকে গল্প আর নীরবতায় লুকিয়ে থাকে হাজারো অজানা সুর। এই বনের পথে হাঁটলে মনে হয় আমরা নিজের হৃদয়ের ভেতরেই হাঁটছি। গাছের পাতায় রোদ ঝরে পড়ে যেন আশীর্বাদের মতো। চা বাগানে ঢেউ তুলে যাওয়া সবুজ সমুদ্র আমাকে থামতে শেখায়, শান্ত হতে শেখায়। জীবনের এই দৌড়ের মধ্যে এক ফোঁটা শান্তি, যেন ডুয়ার্স আবেগের সাথে বলে আমি আছি। এখানে এসে বুঝেছি ভ্রমণ মানে শুধু একটা জায়গা নয়, ভ্রমণ মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আর আজ আমরা তাই ডুয়ার্সের 4 রাত 5 দিনে ট্যুর প্ল্যান করব। জানবো আপনি ডুয়ার্স কিভাবে যাবেন, কোন স্টেশন থেকে ট্যুর শুরু করবেন, কোথা থেকে শেষ করবেন, কোথায় রাত্রিবাস করবেন, কি দেখবেন, কিভাবে সাফারি বুকিং করবেন এবং মাত্র 10 টাকায় কিভাবে ভুটান ঘুরে দেখবেন। সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। আর মাত্র 7,500 টাকায় কিভাবে আপনি জনপ্রতি এই ডুয়ার্স ট্যুর প্যাকেজ কমপ্লিট করবেন সেটিও জানাবো আজকের ভিডিওতে। কারণ আমরা এই ট্যুর প্যাকেজ বুক করেছিলাম ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। আপনারা যদি এক গ্রুপে 9 জন থাকেন তাহলে মাত্র 7,500 টাকায় আপনি এই ট্যুর কমপ্লিট করতে পারবেন। তাই বলবো অজানাকে জানতে, অজানাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেবো আপনার হাতের মুঠোতে। আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ডুয়ার্স কবে যাবেন? ডুয়ার্স মূলত পূর্ব হিমালয়ের পাদদেশ, যেখানে আছে গরুমারা ন্যাশনাল পার্ক, চিলাপাতা ফরেস্ট, জলদাপাড়া পার্ক, বক্সা জয়ন্তী টাইগার রিজার্ভ, চাপড়ামারি ফরেস্ট ইত্যাদি। এই ফরেস্টে ভ্রমণ পিপাসুরা সাফারি করতে ভালোবাসেন। তবে জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত এই জঙ্গলগুলির সাফারি বন্ধ থাকে। তাছাড়া ডুয়ার্সের মূল সৌন্দর্য কিন্তু বর্ষাকালেই। চারিদিকে ঘন সবুজ আপনাকে আকৃষ্ট করে তুলবে। তাই সাফারির চিন্তা না থাকলে বর্ষাকালে ডুয়ার্স ভ্রমণ করুন। এবং আপনি যদি জঙ্গল সাফারি প্রেমী হন তাহলে অক্টোবর থেকে মার্চ মাস হলো আদর্শ টাইম, কারণ এই সময় ঠান্ডার পারদ অনেকটাই নামে। তাই জঙ্গলে জন্তুদের দর্শন মেলে নিরন্তর। ডুয়ার্স যেতে গেলে কোন স্টেশনে নামবেন? ডুয়ার্সের ট্যুর মূলত শুরু হয় লাটাগুড়ি বা মূর্তি থেকে, তাই নিউম্যাল জংশন হলো নিয়ারেস্ট স্টেশন। এখান থেকে আপনার ট্যুর স্টার্ট করা উচিত। ডে 1-এ লাটাগুড়ি, গরুমারা বা মূর্তিতে নাইট স্টে করুন। ডে 2-তেও লাটাগুড়ি, গরুমারা বা মূর্তিতে নাইট স্টে করুন। ডে 3-তে জলদাপাড়াতে নাইট স্টে করুন। ডে 4-এ আইদার জলদাপাড়া নয়তো জয়ন্তীতে নাইট স্টে করুন। এবং ডে 5-এ বাড়ি ফেরার জন্য ট্রেন ধরুন নিউ কোচবিহার জাংশন থেকে বা নিউ আলিপুরদুয়ার জাংশন থেকে। তাহলে আপনার জার্নি কম হবে, খরচ কম হবে এবং নিশ্চিন্তে ট্যুর কমপ্লিট করতে পারবেন। জঙ্গল সাফারি কিভাবে বুকিং করবেন? গরুমারাতে ওয়াচ টাওয়ার সাফারি বা মূর্তি লাটাগুড়ি সাফারি, জয়ন্তীতে ভুটিয়া বস্তি এবং অন্যান্য ওয়াচ টাওয়ার সাফারি এবং জলদাপাড়া ওয়াচ টাওয়ার সাফারি আপনাকে বুক করতে হলে আপনাকে সেখানকার কাউন্টারে গিয়েই আই কার্ড দেখিয়ে নিজেকেই বুকিং করতে হবে। আর শুধুমাত্র জলদাপাড়া এবং গরুমারাতে যে হাতি সাফারি হয় সেটি আপনি অনলাইনে বুকিং করতে পারবেন। পার হেড খরচ পড়বে 1000 টাকা করে। তারপরে কাউন্টারে গিয়ে আলাদা করে গাইডের চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে আপনি হাতি সাফারি করতে পারবেন। অনলাইনে বুকিংয়ের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। আপনারা চাইলে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে বুকিং করে নিতে পারেন। তো চলুন, মোটামুটি ডুয়ার্স সম্পর্কে আপনাদের সাম্যক ধারণা চলে আসলো। এবার আমাদের ডুয়ার্সের ফুল ট্যুর ইটিনারিটা কমপ্লিটলি দেখে নিই। ডুয়ার্স ডে 1, আগের দিন শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা রওনা দিয়েছিলাম নিউম্যাল জাংশনের উদ্দেশ্যে। সকাল 9:30 নাগাদ আমরা এসে পৌঁছাই নিউম্যালে। এখান থেকে বাইরে বেরিয়েই দেখি ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই গোটা ট্যুর প্যাকেজটি আমরা বুক করেছিলাম তাদের মাধ্যমেই। উত্তরবঙ্গ তথা ভারতবর্ষের একটা রেপুটেটেড ট্রাভেল সংস্থা ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ওনাদের অফিস আছে নদিয়াতে। খুবই রিজনেবল প্রাইসে বিশ্বস্তভাবে আপনি কিন্তু এই ডুয়ার্স ট্যুর প্যাকেজ বুকিং করতে পারেন এনাদের মাধ্যমে। এছাড়াও দার্জিলিং, সিকিম, সিমলা, মানালি, কাশ্মীর, অরুণাচল তো আছেই। এখান থেকে আজ আমরা এগোচ্ছি আমাদের মূর্তি রিসর্টের দিকে। অনেকে ডুয়ার্স ভ্রমণ করতে গেলে লাটাগুড়িতেও স্টে করেন। তো মূর্তি এবং লাটাগুড়ি আপনি যেখানে খুশি সেখানেই থাকতে পারেন। এর আগে যখন আমি ডুয়ার্স গেছিলাম তখন আমি লাটাগুড়িতে স্টে করেছিলাম। ডুয়ার্স প্রেমীদের অর্ধেক মূর্তিতে এবং অর্ধেক লাটাগুড়িতে রাত্রিবাস করেন। তো আপনি চাইলে দুটি জায়গা যে কোনো একটিতে রাত্রিবাস করতে পারেন। আমরা এবার 2 রাত মূর্তিতেই কাটাবো। মোটামুটি 11টা নাগাদ আমরা হোটেলে এসে পৌঁছালাম। হোটেলটি দারুণ সুন্দর, থ্যাঙ্কস টু ভ্রমণ সাথী। আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি দুপুরের লাঞ্চটি সেরে নিলাম। তারপর রওনা দিলাম গরুমারার দিকে। আজ আমরা বিকালে গরুমারা ওয়াচ টাওয়ার সাফারি করব। এখানে 2 ধরনের সাফারি হয়,
এক ওয়াচ টাওয়ার সাফারি আর একটা কোর এরিয়া সাফারি। তবে আমরা যখন গেছিলাম তখন কোর এরিয়া সাফারিটা বন্ধ ছিল, তাই আমরা ওয়াচ টাওয়ার সাফারিতে গেছিলাম। এখানকার যে কোনো সাফারিতে যেতে গেলে সকাল 6টা, সকাল 8টা, দুপুর 2টো, বিকেল 4টে, এই 4টেই টাইম। কিন্তু সাফারির অন্তত 30 মিনিট আগে আপনাকে কিন্তু এখানকার কাউন্টারে পৌঁছাতে হবে। একটি জিপে 6 জন বড় এবং 2 জন বাচ্চা সহ আপনারা কিন্তু সফর করতে পারবেন। গাড়ি প্রতি খরচ 2200 টাকা থেকে 3200 টাকা। এটি নির্ভর করে আপনি কোন সাফারি করছেন। আমরা ওয়াচ টাওয়ার সাফারি করছিলাম। এটি হয় মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার। এখান থেকে অনেকটা মেন রোড কভার করে তারপর আমরা জঙ্গলের দিকে প্রবেশ করলাম। রাস্তায় অনেক ময়ূর, বাইসন বা ইন্ডিয়ান গৌড়, হরিণ এবং অনেক কিছু আমরা দেখতে পেলাম। ভেবেছিলাম হাতি বা গন্ডার দেখতে পাবো, কিন্তু সেটাতে আমরা ব্যর্থ হয়েছি। আসলে সকাল 6টার সাফারি এবং বিকেল 4টের সাফারি কিন্তু বেস্ট। সেখানে বন্যজন্তু দেখার সম্ভাবনা অনেকটাই। এখানে প্রথমে আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে আসলাম। এখানে নিচে অনেক সময় হাতির পাল জল খেতে আসে। তারপর এখান থেকে আমরা ব্যাক করলাম অন্য একটি ওয়াচ টাওয়ারে, যেটির নাম রাইনো ওয়াচ টাওয়ার। এখানে কিন্তু গন্ডাররা জল খেতে আসে, তবে এখন কিছুই দেখতে পেলাম না। তাই এখান থেকে আবার আমরা কাউন্টারের দিকে ব্যাক করলাম। রাস্তায় ফেরার পথে বেশ কয়েকটা বাইসন এবং ময়ূর দেখেছিলাম। এগুলি দেখে আমরা হোটেলে ফিরলাম। সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স করে নিলাম এবং তারপর রাতের ডিনার সেরে নিলাম, কারণ কাল সকালে আমাদের লম্বা জার্নি আছে। তাই আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ডে 2। আজ সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম 7 পয়েন্টস দেখার জন্য। দার্জিলিংয়ের 7 পয়েন্টস যেমন বিখ্যাত, ডুয়ার্সেরও 7 পয়েন্টস ততটাই বিখ্যাত। প্রথমে আমরা দেখলাম মূর্তি নদী। এটি আমাদের হোটেলের একদম পাশে অবস্থিত। বিকালের সময় পেলে আমরা এখানে পায়ে হেঁটে ঘুরে দেখব। তারপর আমরা গেলাম আজকের দ্বিতীয় গন্তব্যস্থল সামসিং টি গার্ডেন দেখার জন্য। সামসিং টি গার্ডেনটাও দারুণ সুন্দর। চারিদিকে চা বাগান দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এটি দেখে আমরা গেলাম লালুগুরাস ভিউ পয়েন্ট দেখতে। জায়গাটি দারুণ। নিচ দিয়ে বয়ে গেছে নদী, উপর দিয়ে অসাধারণ ভিউ। এই জায়গা খুবই ফটোজেনিক। এখানে অবশ্যই আপনাদের আসতেই হবে। এরপর আমরা এগোলাম সুলতানেখোলার দিকে। সুলতানেখোলাতে আছে একটি হ্যাঙ্গিং ব্রিজ এবং লেক। তবে এখানে যেতে গেলে লোকাল গাড়িতে করে আপনাকে যেতে হবে। আপনার সঙ্গে যে গাড়ি এসেছে সেই গাড়ি এখানে চলতে দেওয়া হয় না। আমরা একটি লোকাল গাড়ি বুকিং করে এখান থেকে চলে গেছিলাম হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য। হ্যাঙ্গিং ব্রিজটা বেশ আমার ভালোই লেগেছে। এখানকার জার্নি মোটামুটি আধ ঘন্টার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা রওনা দিলাম রকি আইল্যান্ডের দিকে। এটি আসলে কোনো আইল্যান্ড নয়, পাথরে মোড়া এই জায়গার মাঝ দিয়ে বয়ে গেছে একটি পাহাড়ি নদী, তাই জায়গার নাম পড়েছে রকি আইল্যান্ড। এখানে অনেকে স্নানও করছেন। এটি দেখে এখান থেকে রওনা দিলাম গৈরিবাসের দিকে। এখান থেকে দেখা যায় পুরো ঝালং শহর। এখানে দুপুরে কিছু খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম বিন্দুর উদ্দেশ্যে। বিন্দুতে পৌঁছে আমরা দেখে নিলাম এখানকার জলবিদ্যুৎ কেন্দ্র। বিকাল হয়ে যাচ্ছিল বলে আমরা আজ ঝালংয়ে আজ যাইনি, তাই সবকিছু দেখে আমরা মূর্তির দিকে ব্যাক করলাম। মূর্তিতে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যায় হোটেলে এসে স্ন্যাক্স এবং রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 3। আজ সকালে উঠে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। রেডি হয়ে রওনা দিলাম জলদাপাড়ার উদ্দেশ্যে। এরপর 2 রাত আমরা জলদাপাড়াতেই কাটাবো এবং দেখে নেব এখান থেকে ভুটান। প্রথমে আমরা চাপড়ামারি ফরেস্ট হয়ে এগোলাম সামনের দিকে। এটির পর আমরা দেখে নিলাম জলঢাকা নদী। সেটি পার করে আমরা সামনে এগোতেই চলে আসলো ডায়ানা ব্রিজ, তারপরেই বীরপাড়া চা বাগান। এগুলি পার করে অবশেষে আমরা এসে পৌঁছালাম জলদাপাড়াতে। আপনার ট্যুর যদি জলদাপাড়ার উদ্দেশ্যেই হয় তাহলে কিন্তু ডাইরেক্ট আপনি মাদারিহাটে টিকিট বুক করতে পারেন বা আসতে পারেন এখানকার নিয়ারেস্ট স্টেশন হাসিমারাতে। যাই হোক, এখানে আমরা জলদাপাড়া আমাদের রিসর্টে এসে পৌঁছালাম। এই রিসর্টটিও দারুণ সুন্দর এবং অবশ্যই ধন্যবাদ জানাতে হবে ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে। ওনাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখলাম। এমন সুন্দর রিসর্ট পাওয়ার জন্য ওনাদের সাথে যোগাযোগ করুন। আপনারা চাইলে আজ বিকালে জলদাপাড়ার জঙ্গল সাফারি করতে পারেন। তবে আজ আমরা আর বিকালে সাফারি করব না, কারণ গরুবাথানে আমরা বিকালে সাফারি করেছি। তাই এখন সাফারি না করে কাল সকালে আমরা জিপ সাফারি বা হাতি সাফারি করব। তবে আজ আগে থেকে জলদাপাড়া সাফারির জন্য অনলাইনে আমাকে টিকিট কেটে রাখতে হবে। তবে যখন খুব রাশ থাকে তখন অনলাইনে মোটামুটি 2 থেকে 4 দিন আগে আপনি এই টিকিটটি কেটে রাখবেন, নয়তো আপনার সময় মতো সাফারি আপনি করতে পারবেন না। ভোর 5:30টার সাফারি আমরা করব। সন্ধ্যাবেলায় রীতিমতো আমরা জলদাপাড়ার টিকিট কাউন্টারে এসে উপস্থিত হলাম। একটি গাড়ি গাইড সহ খরচ 2000 টাকা, যেখানে 6 জন যেতে পারবেন।
তবে এখানে আপনারা যদি দুজনও থাকেন তাহলে এনারা কিন্তু অন্য 4 জনের সাথে আপনাকে মিলিয়ে একটি গাড়িতেই পাঠাবে, সেক্ষেত্রে আপনাদের খরচ অনেকটাই ভাগ হয়ে যাবে। সন্ধ্যায় হোটেলে ফিরে স্ন্যাক্স খেয়ে নিলাম এবং রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 4। আজ সকালে আমাদের আলাদাই আনন্দ। আজ আমরা যাব ভুটানে। তবে তার আগে আমরা গাড়ি নিয়ে এগোলাম জলদাপাড়া জঙ্গল সাফারির কাউন্টারে। এখানে ভোরভোরই আমাদের সফর শুরু করলাম। বিকালেও এখানে সাফারি হয়ে থাকে এবং এখানে সাফারি হয় দুটি সাইডে, এক মাদারিহাট, 2 টোটোপাড়া জঙ্গল। আমরা যাচ্ছি মাদারিহাটের দিকে। এই পথেই কিন্তু জন্তু জানোয়ার দেখার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। 1 থেকে 1.5 ঘন্টার এই সাফারি হয়ে থাকে। এখান থেকে এন্ট্রি গেটে এন্ট্রি করে আমরা জঙ্গলের দিকে এগোলাম। আপনি যদি চান এই সফরে হাতি সাফারিও করতে পারেন, সেক্ষেত্রে জনপ্রতি মোটামুটি 1500 টাকা খরচ আছে, গাইড চার্জ সহ। আমরা এগোলাম জঙ্গলের ভেতরে। এখানে বহু ময়ূর, ইন্ডিয়ান গৌড়, বাইসন, হাতি, হরিণ আমরা দেখতে পেলাম এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা হলো সেটি হলো একশৃঙ্গ গন্ডার দেখা। এর আগে আমি এরকম খোলা গন্ডার কখনোই দেখিনি। এগুলি দেখে 1.5 ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করলাম এবং সকাল 7টার মধ্যে আবার কাউন্টারে ফিরলাম। সেখান থেকে গাড়ি নিয়ে আবার হোটেলে। এখানে ফিরে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রওনা হলাম ভুটান যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে ভুটানের দূরত্ব মাত্র 35 কিলোমিটার, তবে এটি সারাদিনের ট্যুর। ভারতের যে অংশ ভুটানের শেষ সীমানা সেই জায়গার নাম জয়গাঁও। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট কিন্তু এখানে আসার বাস আছে, তবে আমরা যাচ্ছি গাড়িতে। আর ভুটানের দিকে যে অংশটি আছে তার নাম হলো ফুংসেলিং। এখানে মোটামুটি 10টা নাগাদ আমরা এসে পৌঁছালাম। জয়গাঁওতে ভুটান গেটের কাছে আমাদের গাড়ি নামিয়ে দিল। এখান থেকে হেঁটে হেঁটে আমাদের এগোতে হবে সামনের দিকে। আই কার্ড হাতে নিয়ে আমরা প্রবেশ করলাম ভুটানে। এখানে কিছু ডকুমেন্টেশনের কাজ আছে, সেগুলি ভিডিও করা যায় না। সেগুলি দেখিয়ে আমরা ফাইনালি এসে পৌঁছালাম ভুটানের ফুংসিলিং নামক অংশে। আই কার্ড দেখিয়ে একদিনের জন্য ভুটানে পৌঁছে যত দূর অবধি যাওয়ার পারমিশন আপনার আছে তার মধ্যে আপনি দেখতে পাবেন একটি মনেস্ট্রি, যেটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। তাই 1000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আমরা এগোলাম সেদিকেই। এখানে ভারতীয় টাকা চলে, হিন্দিও এনারা বোঝেন। ধীরে ধীরে আমরা এখানে এসে পৌঁছালাম পাহাড়ের একদম টপে। ভেতরে মনেস্ট্রিটি দর্শন করে নিলাম। এখান থেকে পুরো ফুংসিলিং শহর সহ পুরো জয়গাঁও দারুণ সুন্দরভাবে দেখা যায়। এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে আবার গাড়ি করে ব্যাক করলাম ভুটান গেটের কাছে। এখানেও আছে কিন্তু একটি মনেস্ট্রি, সেই মনেস্ট্রিতে আমরা গেলাম। তবে আমি কিন্তু গোটা ভুটান মোটামুটি ঘুরে কভার করেছি, যার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমাদের চ্যানেলে। 5 রাত 6 দিনের ভুটানের ট্যুর প্যাকেজ যদি আপনি বুক করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। এনারা উত্তরবঙ্গ তথা ভুটান এবং নেপালের একটি বিশ্বস্ত ট্রাভেল সংস্থা। এনাদের মাধ্যমে আপনি কিন্তু ভুটান ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন অতি সস্তায় এবং রিজনেবল প্রাইসে। যাই হোক, এখান থেকে আমরা রওনা দিলাম জলদাপাড়ার উদ্দেশ্যে। মোটামুটি 3:30 নাগাদ আমরা জলদাপাড়াতে এসে পৌঁছালাম এবং হোটেলে ফিরে আমরা লাঞ্চ সেরে একটু রেস্ট নিলাম। সন্ধ্যাবেলা আবার স্ন্যাক্স চলে এলো এবং রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। ডে 5। জলদাপাড়া তথা ডুয়ার্সে আজ আমাদের শেষ দিন। তবে জলদাপাড়া থেকে আজ সকালে আপনি টোটোপাড়া সাফারিও করতে পারেন, বা যদি চান যে হাতি সাফারি করবেন সেটিও করতে পারেন। তবে আমি এগুলি কিছুই করছি না, আমি যাব স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু আপনি যদি একদিনের ভুটানের ট্যুর না করতে চান তাহলে 4 নম্বর দিনে জলদাপাড়ার বদলে আপনি থাকতে পারেন জয়ন্তী রিভার বেল্টে, যেখানে আছে প্রচুর রিসর্ট। দেখে নিতে পারেন বক্সা ফোর্ট এবং শেষ দিন কোচবিহারের রাজবাড়ি দেখে আপনার জার্নি শেষ করতে পারেন। তবে আজ আমরা ব্রেকফাস্ট করে কোচবিহারের রাজবাড়ির উদ্দেশ্যেই রওনা দেব, কারণ নিউ কোচবিহার জাংশন থেকে আমার বাড়ি ফেরার ট্রেন। এখান থেকে কোচবিহারের দূরত্ব বেশ অনেকটাই এবং কোচবিহার রাজবাড়ি আপনার প্যাকেজে তখনই থাকবে যখন আপনার ফেরার ট্রেন নিউ কোচবিহার অথবা নিউ আলিপুরদুয়ার হবে। নয়তো আপনার ফেরার ট্রেন যদি নিউ ম্যাল জংশন বা শিলিগুড়ি বা এনজিপি হয়ে থাকে তাহলে রাজবাড়ি দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ট্রেন ধরা সম্ভব নয়। তাই ফেরার ট্রেন অবশ্যই নিউ কোচবিহার থেকে করুন, এটাই আমার সাজেশন। আমরা দেখতে দেখতে এসে পৌঁছালাম রাজবাড়িতে। এখানে এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করলাম। প্যালেসের পূর্ব নাম ছিল ভিক্টর জুবলি প্যালেস, যা বর্তমানে কোচবিহার রাজবাড়ি নামেই পরিচিত। 500 বছরের পুরনো এই কোচ সাম্রাজ্য ব্রিটিশ আমলেও একটা আলাদা রাজ্য হিসেবে পরিচিত ছিল। 1949 সালে এটি ভারতের অধীনে আসে এবং 1950 সালে এটি পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে সুপরিচিতি লাভ করে। রাজবাড়ির প্রবেশদ্বার বিশাল আকৃতির, দেখলে মনে একটা আলাদা অনুভূতি জাগে। মূল দরজা দিয়ে প্রবেশের পর 395 ফিট উঁচু গম্বুজের নিচে যে স্থানটি দেখতে পাবেন সেখানে আগে মন্ত্রিপরিষদদের নিয়ে রাজসভা বসত, যার মাঝে মেঝেতে আছে কোচ রাজপ্রতীক, যার অর্থ সত্য ধর্মের জয় হোক।
এর চারপাশে রাজবংশের কাহিনী ছবির মাধ্যমে বর্ণনা করা আছে। ছবি, মূর্তি, পোশাক ও বংশতালিকা দিয়ে এই স্থান পরিপূর্ণ। রাজবাড়ির বাঁ পাশ সাধারণ জনগণের জন্য বন্ধ করা আছে, তবে ডান পাশের অংশগুলি মিউজিয়াম মতো তৈরি করে খুলে দেওয়া হয়েছে। এখান থেকে দোতলা ও পাশের কক্ষে যাওয়ার পথে আপনার অবশ্যই চোখে পড়বে বিশালাকার হাতির মাথার অস্থি ও কঙ্কাল। সেই আমলে কোচ রাজারা শিকার করতে খুব ভালোবাসতেন, আর এটি তারই একটি নিদর্শন। দোতলায় একটি ঘরে আছে রাজ আমলের বিলিয়ার্ডসের বোর্ড, রাজাদের দ্বারা ব্যবহৃত শাহী আসবাবপত্র, তাদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন শিলমোহর, স্বর্ণ, তাম্র ও রৌপ্যপত্র। এর পাশের কক্ষে আছে তৎকালীন আমলের দেবদেবীদের মূর্তি, কিছুটা অপরিবর্তিত এবং কিছুটা ধ্বংসপ্রাপ্ত। এই মূর্তির ঘরের পাশে আছে হাতিয়ারের কক্ষ, যেখানে সংরক্ষিত আছে তৎকালীন যুগের তীর, বর্শা, তলোয়ার, ঢাল, দামামা, রাজাদের শাহী তলোয়ার। আর অপর পাশে আছে রাজাদের আগ্নেয়াস্ত্র, বন্দুক, যেগুলি বেশিরভাগই লন্ডন ও আমেরিকাতে তৈরি। এগুলি যুদ্ধের পাশাপাশি শিকারের কাজেও ব্যবহার করা হতো। প্যালেসের নিচের কক্ষে আছে তৎকালীন কোচবিহার জনজাতির জীবন ও তাদের ব্যবহারকৃত পোশাক আশাক। তাদের জীবনশৈলী কেমন ছিল, তারা কী ধরনের পোশাক পরত, সম্পূর্ণ বর্ণনা করা আছে এই ঘরগুলিতে। রাজবাড়ির ভেতরের অংশে আছে বড় আঙিনা, চারিদিকে কক্ষগুলি ঘেরা। রাজবাড়ির সামনে ব্যালকনি দিয়ে দেখা যায় পুরো সবুজ ঘাসে ঘেরা উদ্যান ও দিঘি, যেগুলো অসাধারণ লাগে। এটি দেখে আজ আমাদের জার্নি শেষ হলো এবং সন্ধ্যার ট্রেন ধরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে, এই ট্রিপটি যদি দুজনা করেন তাহলে পার হেড খরচ পড়বে 13,000 টাকা করে, 4 জন করলে খরচ পড়বে 9,500 টাকা করে, 8 জন করলে খরচ পড়বে 7,500 টাকা করে, 14 জন করলে খরচ পড়বে 7,000 টাকা করে এবং 17 জন করলে খরচ পড়বে 6,500 টাকা করে। এটি বাদে আপনার এক্সট্রা খরচ বলতে সুলতানে খোলার লোকাল ট্যাক্সি, ভুটানের গাড়ি, বক্সা যাওয়ার জন্য গাড়ি এবং গাইড, সমস্ত জায়গা সাফারি এবং গাইডের খরচ, পার্কিং, এন্ট্রি ফি ইত্যাদি। আর এই পুরো প্যাকেজটি আপনি নিশ্চিন্তে বুক করতে চাইলে যোগাযোগ করতে পারেন উত্তরবঙ্গ তথা ভারতবর্ষের রেজিস্টার্ড এবং বিশ্বস্ত ট্রাভেল সংস্থা ভ্রমসাদী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত, তাই নিশ্চিন্তে ওনাদের মাধ্যমেই বুকিং করতে পারেন। আমি উত্তরবঙ্গের কোথাও ঘুরতে গেলে ওনাদের মাধ্যমেই প্যাকেজ বুক করি। ওনাদের নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। আপনি চাইলে ডাইরেক্ট কল করে বা নদিয়াতে ওনাদের অফিস ভিজিট করে আপনি এই ট্যুর প্যাকেজটি বুকিং করে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।